ঢাকা বোর্ড 2021 ম্যাথটা করি। তাহলে পদ্মা ট্রেডার্সের 2020 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ। তাহলে এখানে কি বলা আছে দেখো, সবার প্রথমে ক নাম্বারে চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। চলতি সম্পদকে আমরা চিনি। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কি কি আসবে চলতি সম্পদে। স্নেহা দেখো তো কি কি আসবে, স্নেহা কি পাইছো? হুম, বলো কি কি আছে এখানে, কি কি আসবে? আমার কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে সবার আগে চলতি সম্পদে কি কি আসবে দেখো, নগদ ও ব্যাংক। হ্যাঁ, নগদ ও ব্যাংক। আচ্ছা, তাহলে এখানে কি কি আসবে বলো, কি কি আসবে? নগদ, নগদ ও ব্যাংক আছে একটা, দেখো নগদ ও ব্যাংক এটা একটা চলতি সম্পদ। এরপর কি আছে? অগ্রিম বীমা। আমরা জানি যে ব্যয় যদি অগ্রিম হয় তাহলে সেটা চলতি সম্পদ হয়। আচ্ছা, এরপর নিচে কি আছে দেখো তো, প্রাপ্য হিসাব। তাহলে কয়টা হইলো? তিনটা। এই তিনটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ। ক নাম্বার শেষ। আচ্ছা, খ নাম্বারে কি বলছে, যে রেওয়া মিল প্রস্তুত করো। আচ্ছা, রেওয়া মিলে কি কি আসবে দেখো, মূলধন হিসাব কি বসবে? ক্রেডিট। কর কবজা ডেবিট। নগদ ও ব্যাংক ডেবিট। পণ্য ক্রয় ডেবিট। বার্তা প্রাপ্তি, এটা কি? ভাড়া প্রাপ্তি কি হবে? শোনো, ভাড়া প্রাপ্তি মানে হচ্ছে আমার আয়। আয় সবসময় ক্রেডিটে হয়। আমরা জানি সম্পদ আর ব্যয় ডেবিট, আয় দায় মূলধন এগুলো কোথায় বসে? ক্রেডিট। আচ্ছা, তাহলে অগ্রিম বীমা এটা কি হবে? সম্পদ ডেবিট। শিক্ষানবিশ ভাতা, এটা একটা কি? ব্যয়। ব্যয় কোথায় বসবে? ডেবিট। আচ্ছা, এরপর প্রদেয় নোট ক্রেডিট। কারণ কি, প্রদেয় নোট মানে হচ্ছে দায়, আর আমরা শিখছি প্রদেয়ের সাথে যাই থাকুক না কেন সেটা কি হয়? দায় হয়। আর দায় কোথায় বসে? ক্রেডিট। আচ্ছা, পণ্য বিক্রয় এটা কি? ডেবিট। বিক্রয় মানে কি? বিক্রয় মানে হচ্ছে আয়। আয় কোথায় বসে? ক্রেডিটে। আচ্ছা, ঋণের সুদ। আমরা জানি, একটা কথা মনে রাখবা, যে কোনো কিছুর যদি সুদ বের করতে বলে, যে কোনো কিছুর যদি সুদ বের করতে বলে, সেইটার উল্টা হয়। সেই জিনিসটার সুদ সেই জিনিসটার উল্টা হয়। যেমন ঋণের ক্ষেত্রে, ঋণ যেখানে বসবে ঋণের সুদ তার বিপরীত দিকে বসে। বিনিয়োগ যেমন যেখানে বসে বিনিয়োগের সুদ তার উল্টা দিকে বসে। মূলধন যেখানে বসে মূলধনের সুদ তার উল্টা দিকে বসে। উত্তোলন যেখানে বসে উত্তোলনের সুদ তার উল্টা দিকে বসে। মনে থাকবে? ঋণ আমরা জানি ক্রেডিট, ঋণের সুদ কি হবে? ডেবিট। বিনিয়োগ কোথায় বসে? ডেবিট। তাহলে বিনিয়োগের সুদ কোথায় লিখবো? আচ্ছা, উত্তোলন কোথায় বসে? ডেবিট। উত্তোলন সুদ বসবে কই? আর মূলধন বসে কোথায়? তো মূলধনের সুদ কি হবে? ডেবিট। বুঝছি। ইমো কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো, আর কি বাকি আছে? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে চলতি সম্পদ ডেবিট। বকেয়া বেতন তো দায়, ক্রেডিটে বসে। প্রাপ্ত বার্তা, যেহেতু বার্তা পাওয়া যাচ্ছে অবশ্যই এটা আমার আয়। আয় কোথায় বসবে? ক্রেডিটে। বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন কোথায় বসবে? ডেবিট। কারণ পরিবহন, সকল প্রকার পরিবহন হচ্ছে ব্যয়। আচ্ছা, এরপর দেখো কি আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় বসবে? ক্রেডিটে। ঠিক আছে, সব ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমাদের বলছে যে উপযুক্ত আহ রেওয়ামিল হতে আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। আয় ও ব্যয়ের পার্থক্য বলতে আমরা কি বুঝি? আয়গুলো আগে একসাথে লিখতে হবে, এরপরে ব্যয়গুলো লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, খেয়াল করে দেখো, আমরা এখানে আগে আয় খুঁজি। প্রথমে আমরা উপরে লিখবো যে আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয়। সবার আগে লিখবো বক্সে বিবরণ টাকা টাকা আয় সমূহ। ঠিক আছে। আচ্ছা, আয় কি কি আছে দেখো তো এখানে। আচ্ছা, সবার আগে আছে পণ্য বিক্রয়, তাই না?
পণ্য বিক্রয় আছে, দেখো পণ্য বিক্রয় লেখার সময় সবসময় ফলো করবা বিক্রয়ের সাথে কোনো সমন্বয় আছে কিনা। প্রত্যেকটা প্রত্যেকটা আয় ব্যয় নির্ণয় করার সময় আগে দেখবা যে ক্রয় বিক্রয়ের সাথে কোনো সমন্বয় আছে কিনা। ক্রয় বিক্রয়ের সমন্বয় বলতে আমরা কি বুঝি? বেশি কিছু না, শুধু ক্রয় ফেরত ক্রয় বার্তা, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বিক্রয়ের সাথে কোনো ফেরত বা বার্তা নাই, পাইছো? আচ্ছা, তাহলে বিক্রয় যা আছে তাই বসাই দিব। প্রথম করে বিক্রয় কয় টাকা? 1,30,000 টাকা। এরপরে দেখো তার উপর একটা ছিল ভাড়া প্রাপ্তি, এটা আমার একটা আয়, 4,000 টাকা। হ্যাঁ, বসাই দিব প্রথম করে। এরপরে আমানতের সুদ। আমানতের সুদ বলতে আমরা বুঝি আমানত মানে কি? আমানত মানে হচ্ছে বিনিয়োগ। ঠিক আছে? আমানত মানে হচ্ছে বিনিয়োগ। অর্থাৎ আমরা যখন কোথাও টাকা ইনভেস্ট করি সেটাকে আমরা আমানত বলতে পারি। তাহলে এটা একটা বিনিয়োগ। আর এই বিনিয়োগের সুদ হচ্ছে আমার আয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আর কি আছে দেখো? আর কোন আয় আছে? প্রাপ্ত বার্তা। যেহেতু বার্তা পাচ্ছি এটা আমার একটা আয়। তাহলে এটাও লিখে দিলাম। কত হলো? 3,000 টাকা হয়েছে। তাহলে যোগ করে আমরা যোগটা বসাই দেবো কোন কলামে? একদম সেকেন্ড কলামে বসাই দিব, যে কয় টাকা হয়। আচ্ছা, এরপর আমরা লিখবো বাদ ব্যয়সমূহ অথবা মাইনাস ব্যয়সমূহ, যে কোনো কিছু করতে পারো। আচ্ছা, ব্যয়ের মধ্যে দেখো প্রথমে কি আছে? পণ্য ক্রয়। পাইছো? আচ্ছা, পণ্য ক্রয় 1,00,000 টাকা। এরপরে শিক্ষানবিশ ভাতা আছে 6,000 টাকা। আচ্ছা, এরপরে অগ্নি বীমা, এটা তো আসবে না। কারণ কি, বীমা যদি থাকতো তাহলে আসতো, বাট অগ্নি বীমা মানে হচ্ছে সম্পদ, আসবে না। এরপরে কি আছে দেখো? ঋণের সুদ, এটা একটা ব্যয়, এটা আসবে। এরপরে লেখবা হচ্ছে বিক্রয় পরিবহন। হ্যাঁ, আর এরপর আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো একটা কথা মনে রাখবা, অনাদায়ী পাওনা সঞ্চিতি সবসময় অনাদায়ী পাওনা থেকে বিয়োগ হয়। ঠিক আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি অনাদায়ী পাওনা থেকে বিয়োগ হয়। যেহেতু এখানে অনাদায়ী পাওনা নাই, কিন্তু আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিও লিখবো, বাট এটা আমরা কি লিখে বিয়োগ চিহ্ন দিয়ে রাখবো। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, সবগুলো থেকে বিয়োগ করবো কিভাবে? ধরো তুমি 5টা ব্যয় লেখছো পর পর, 5টা ব্যয় তোমার 20,000 টাকা হয়েছে যোগ করলে, তো 20,000 থেকে 2,000 টাকা বিয়োগ দিয়ে দিবা, 18,000 টাকা লিখবা সেকেন্ড কলামে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আর যদি এরকম থাকতো অনাদায়ী পাওনা দেওয়া থাকতো, ধরো অনাদায়ী পাওনা দেওয়া আছে 3,000 টাকা, তাহলে লিখতাম অনাদায়ী পাওনা ব্র্যাকেট দিয়ে লিখতাম নিচে মাইনাস অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000, বাদ দিলে কত থাকলো? 1,000। ওই 1,000 টাকা আমরা ব্যয়গুলোর সাথে যোগ করতাম। কথা কি বুঝছি? আর যেহেতু এখানে এটার উপর একটা নাই, সেহেতু আমরা জাস্ট এটা লিখে দিব, কিন্তু এটা আমরা বিয়োগ চিহ্ন দিয়ে রেখে দিব। সবগুলা ব্যয় যোগ করে এটা বিয়োগ করে লাস্ট ঘরে বসাই দিব। এখন বসানোর পর উপরগুলো যে আয়গুলা ছিল, আয়ের টাকা থেকে ব্যয়ের যোগফলটা বিয়োগ করবা। বিয়োগ করে প্লাসও বেরোতে পারে মাইনাসও বেরোতে পারে, এর সমস্যা নাই। প্লাস বেরোক বা মাইনাস বেরোক সেটা নিয়ে প্রবলেম না। তুমি জাস্ট ওইটা লিখে পার্থক্য লিখে দেবে, নিচে লেখা আয় ও ব্যয়ের পার্থক্য, ক্লোজ। ঠিক আছে? প্লাস বেরোক বা মাইনাস বেরোক, তোমার প্লাস বা মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট যে টাকাটা মাইনাস করলে বেরোয় সেটা বসাই দিয়া ক্লোজ করে দিবা। সেটা মাইনাসে বেরোক বা প্লাসে বেরোক, জাস্ট নর্মালি বসাইবা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি বেরোচ্ছে তোমাদের বলো। ফার্স্ট বলো first। এরপরে কিবোর্ড। চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রাম বোর্ডে কত নম্বর অঙ্ক? আচ্ছা, দেখো চট্টগ্রাম বোর্ডের হচ্ছে 6 নম্বর অঙ্ক, পাইছি। আচ্ছা, দেখো 6 নম্বর অঙ্কে প্রথমে কি বলছে যে মিতা ট্রেডার্সের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানে উদ্ধৃত সমূহ। আচ্ছা, খতিয়ানে উদ্ধৃত মানে তো বুঝো, আমাদের একটা হিসাব চক্র আছে। হিসাব চক্রের ধাপ কটা জানো? 10টা। আমাদের হিসাব চক্রের প্রথম ধাপটাই হচ্ছে লেনদেন শনাক্তকরণ। এর পরবর্তী ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। এর পরবর্তী ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। হ্যাঁ, এরপরে খতিয়ানের স্থানান্তর। এরপরে খতিয়ান থেকে খতিয়ানের যে উদ্বৃত্ত গুলা বেরোবে সেটাতে আমাদের প্রস্তুত করতে হয় রেওয়া মিল। ঠিক আছে? তার মানে হচ্ছে রেওয়া মিল হচ্ছে খতিয়ানের পরবর্তী ধাপ। মনে থাকবে? আমাদের খতিয়ান করতে গেলে জাবেদার প্রয়োজন হয়, ডেবিট ক্রেডিট। আর রেওয়া মিল প্রস্তুত করতে গেলে খতিয়ানের উদ্বৃত্তের প্রয়োজন হয়। তো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত। আচ্ছা, ক নাম্বার কি যে সেটা কত?
মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় পাইছো? মুনাফা জাতীয় আয় লেখা আছে, কত নম্বর অঙ্ক বের করছো? চট্টগ্রাম বোর্ড থেকে বের করছো না? না এটা আয় হবে, ব্যয় হবে না, ভুল দেখছে। মুনাফা জাতীয় আয়, হ্যাঁ। আচ্ছা, দেখো, তাহলে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ যখন আমি শিখেছিলাম যে মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয় দুই প্রকার, মনে আছে? একটা হচ্ছে প্রত্যক্ষ, আর একটা হচ্ছে পরোক্ষ। আচ্ছা, এবার প্রত্যক্ষ আর পরোক্ষ আয়ের মধ্যে আমরা যখন আয় ব্যয় করি, ব্যয়ের সময় একটু ঝামেলা থাকে, কারণ এখানে প্রারম্ভিক মজুত পণ্য সমাপনী মজুত পণ্য দিয়ে প্রত্যক্ষ ব্যয়টা বের করতে হয়, প্লাস মাইনাস করতে হয়। বাট আয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, আয়ের ক্ষেত্রে জাস্ট নর্মালি সব যোগ করে দিবা। এর জন্য তোমরা চাইলে প্রত্যক্ষ আয়, প্রত্যক্ষ পরোক্ষ আয় না লিখে সরাসরি মুনাফা জাতীয় আয় লিখে সবগুলা পয়েন্ট সিরিয়ালি বসাই দিয়ে যোগ করে দিলেই হবে। ঠিক আছে? তো আমরা সেইভাবে সিরিয়ালি বসাই। না, আমি প্রত্যক্ষ পরোক্ষ দিয়ে বলি, তাহলে তোমাদের চিনতে চিনতে সুবিধা হবে। দেখো, তো সবার আগে আমরা যদি প্রত্যক্ষ আয় লিখি, প্রত্যক্ষ আয় কি আসে? বলছিলাম প্রত্যক্ষ আয় দুইটা পয়েন্ট আসে, একটা হচ্ছে বিক্রয়, আর একটা হচ্ছে সেবা আয়। সেবাধর্মী প্রতিষ্ঠান হলে সেবা আয় আসবে, আর বিক্রয় প্রতিষ্ঠান বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হলে বিক্রয় আসবে। তাহলে এখানে দেখো তো কি আছে? বিক্রয়, তার মানে অবশ্যই বুঝতে পারতেছি এটা হচ্ছে হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান, না হলে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, অবশ্যই সেবাধর্মী প্রতিষ্ঠান নয়। ঠিক আছে? আচ্ছা, এবার বিক্রয় পাওয়ার পরে তোমাদের কি বলছি, সবার আগে খুঁজবা বিক্রয় পাওয়ার পরে যে এর সাথে কোনো বিক্রয় ফেরত বা বিক্রয় ভাট্টা আছে কি না, থাকলে আমাদের সেটা মাইনাস করে দিতে হয়। তাহলে এখানে কি আছে? নাই। তাহলে বিক্রয় আমরা just দ্বিতীয় ঘরে লিখে দেবো 29,000 টাকা। এরপরে নিচে আবার লিখবো পরোক্ষ আয়, তাই তো? পরোক্ষ আয় কি কি আছে আমরা জানি, যে বিক্রয় আর এই সেবা আয় ছাড়া আর যত আয় আছে সব কি পরোক্ষ আয়। আচ্ছা, দেখো তো পরোক্ষ আয় কি কি আছে? শিক্ষানবিশ সেলামি। আচ্ছা, এরপরে শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয়, সেলামি হচ্ছে আয়। হুম। আচ্ছা, এরপরে বকেয়া বেতন তো দায়। কমিশন প্রাপ্তি আছে? না। দেখো, একটা জিনিস ফলো করবো ভালো করে, কমিশন যদি প্রাপ্তি হতো বা প্রাপ্ত কমিশন হতো তাহলে আমরা লিখতাম, বাট এখানে প্রাপ্ত কমিশন লেখা আছে। মনে রাখবা, প্রাপ্য, পয়ঃফলা আকার পয় জফলা। এই প্রাপ্য বলতে আমরা বুঝি সম্পদ, মানে পাবো, এখনো পাইনি। হ্যাঁ, তাহলে সেটা কি আসবে? তাহলে আমাদের আয় কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি, আর একটা হচ্ছে বিক্রয়। ঠিক আছে? আরেকটা আর কিছু আছে? নাই, শেষ, এই দুইটাই। আচ্ছা, এবার খ নাম্বার কি বলতে দেখো তো। খতিয়ান। খতিয়ান কি বলতে পারবা? সরি, খতিয়ান উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিল তৈরি করো। রেওয়া মিল সবগুলো কি বলতে পারবা? কি বলতে পারবা বলো? স্নেহা বলো তো, স্নেহা বলো, একটা একটা করে বলো। না বলো, ভুল হলে তো আমি সংশোধন করে দিব, বলো। আচ্ছা, ইমো বলো তো, বলো। হ্যালো, ইমো। বলছি, তোমার নাম বলছি, বলো সবগুলা বলো। কোনটা ডেবিট ক্রেডিট হবে বলো। ভুল হলে আমি সংশোধন করে দিব, সমস্যা নেই, বলো। প্রথমে কি আছে প্রারম্ভিক মজুরি, বলো, সবাই স্ট্যাচু হয়ে যাও কেন, ঝটপট বলো না। প্রারম্ভিক মজুত পণ্য মানে কি বলো তো? বছর শুরুতে যে পণ্য নিয়ে আমরা ব্যবসা শুরু করি, এটা একটা ব্যয়। তাহলে ব্যয় করে বসে ডেবিট। ভাবতে ভাবতে দিন পার হয়ে যায়। বিনিয়োগ কোথায়? ডেবিট। মূলধন? ক্রয়? ডেবিট। শিক্ষানবিশ ভাতা? ডেবিট। সমাপনী মজুত পণ্য? সমাপনী মজুত পণ্য আসবে না, কারণ কি? কারণ সমাপনী মজুত পণ্য রেওয়া মূল্য অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, ব্যাংক ঋণ?
এই ঋণ সবসময় ক্রেডিট হয়। হুম। প্রাপ্য হিসাব ডেবিট। দালান কোঠা ডেবিট। শিক্ষানবিশ সেলামি এটা একটা কি আয়। আয় কোথায় বসে ক্রেডিট। এই শিক্ষানবিশ সেলামি আয়, আয় ক্রেডিট। মজুরি ব্যয় এটা একটা ব্যয় ডেবিট। প্রদেয় হিসাব ক্রেডিট। আসবাবপত্র নগদ তহবিল ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ ডেবিট। ব্যাংক চার্জ একটা ব্যয়। যদি ব্যাংক সুদ লেখা থাকতো তাহলে মনে করবা ব্যাংক সুদ হচ্ছে আমার আয়, আর আয় ক্রেডিট হয়। বাট ব্যাংক চার্জ মানে হচ্ছে ব্যয়, ব্যয় কই বসে ডেবিটে, ঠিক আছে। বকেয়া বেতন, বকেয়া বেতন ডেবিট। বকেয়া বেতন মানে হচ্ছে দায়, দায় কই বসে ক্রেডিট। আচ্ছা বিক্রয়, বিক্রয় হচ্ছে আয়, আয় কই বসে ক্রেডিট। ঋণের সুদ ব্যয় ডেবিট। ভাড়া ব্যয় ব্যয় ডেবিট। প্রাপ্য কমিশন কি হবে, কি হবে বলো। তোমাদের শিখাইছিলাম মনে করে দেখো। প্রাপ্য প্লাস যা আছে সব সম্পদ, চলতি সম্পদ মনে আছে। তাহলে প্রাপ্য কমিশন কি হবে, সম্পদ, চলতি সম্পদ ডেবিট। আচ্ছা উত্তোলন, উত্তোলন কে বসে ডেবিট। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এইবার গ নাম্বার একটা অঙ্ক আছে দেখো, এটা একটু অন্য অঙ্ক, নতুন নিয়ম। কার্যকরী মূলধন নির্ণয় করো। আচ্ছা কার্যকরী মূলধন মানে কি আমরা বুঝি। আচ্ছা কার্যকরী মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করতে হয়, ঠিক আছে। চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করতে হয়। আচ্ছা তাহলে আমরা সবার আগে ওই আগে একটু আগে একটা আয় ব্যয় পার্থক্য করলাম না, সেম ভাবে আমরা একটা কার্যকরী মূলধনের জন্য ছক আনবো। বিবরণ টাকার ঘর দিব দুইটা, টাকা টাকা। সবার আগে লিখবো চলতি সম্পদ। হ্যাঁ, চলতি সম্পদে কি কি আছে দেখো তো। চলতি সম্পদ সবার আগে আমরা কি লিখবো, চলতি সম্পদে আছে সমাপনী মজুত পণ্য, এরপরে প্রাপ্য হিসাব, এরপরে নগদ তহবিল, এরপরে কি প্রাপ্য কমিশন, ঠিক আছে। এই চারটা আমরা লিখে দিব চলতি সম্পদে, যোগ করে দ্বিতীয় ঘরে বসাই দিব। এরপরে আমরা লিখবো কি মাইনাস বা বাদ চলতি দায়। চলতি দায় কি কি আছে দেখো তো। প্রাপ্য কমিশন কেন আসলো আবার। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব বুঝছে। বকেয়া বেতন, এই দুইটাই আছে। এবার দেখো এই যে ব্যাংক ঋণ যে আছে না, ব্যাংক ঋণটাও আমরা কোনো এক হিসাবে চলতি দায় ধরতে পারি, কিন্তু আসলে এটা চলতি দায় ধরার নিয়ম নাই। এই কারণেই, কারণ আমরা জানি যে ব্যাংক ঋণ যেটা হয় সেটা সবসময় দীর্ঘমেয়াদী হয়, ঠিক আছে। কথা কি বুঝতে পারছি। তাহলে কি পারবো না, কার্যকরী মূলধন চাইলে পারবো। আচ্ছা এরপরে যশোর বোর্ড আছে, যশোর বোর্ডটা বের করতে সবাই, যশোর বোর্ডে খুশ।
আচ্ছা, যশের বোর্ড বের করছো না? যশের বোর্ড 2021। দেখো, যশের বোর্ডে দুইটা অঙ্ক আছে রে মিলে। একটা হচ্ছে 10 নাম্বার, একটা হচ্ছে 9 নাম্বার। হ্যাঁ, 9 না, সরি, একটা 10 আর একটা হচ্ছে 8। পাইছো? আমরা আগে 10 নম্বর অঙ্কটা সলভ করি। 10 নম্বর অঙ্ক একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, 10 নম্বর অঙ্ক কি বলছে? প্রথমে ক নাম্বারে চাইছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। সমন্বিত ক্রয় কি আমরা পড়াইছি? আচ্ছা, সমন্বিত ক্রয় করার নিয়ম হচ্ছে, মনে করো সমন্বিত ক্রয় সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। ঠিক আছে? নিট ক্রয় মানে তো আমরা চিনি, নিট ক্রয় মনে আছে? ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ভ্যাট বাদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখো ক নাম্বারে কি করব, প্রথমে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা। এরপর লিখবো পণ্য ক্রয় 80,000 টাকা, এখানে ফেরত ব্যাপারটা নাই। 80,000 টাকা যোগ করে দিব, যোগ করে মাইনাস করবো সমাপনী মজুত পণ্য 20,000। ঠিক আছে? তাহলে 15,000 আর 80,000 কত হয়? 95,000। 95,000 থেকে 20,000 বাদ দিলে থাকে কত? 75,000 টাকা। ঠিক আছে? তাহলে 75,000 টাকা হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়ের আনসার। বুঝতে পারছি? আচ্ছা। আচ্ছা, 10 নম্বর অঙ্ক দেখতে বলছি, 10। সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। ঠিক আছে? তাহলে এখানে দেখো, সবার আগে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 15,000, পাইছো? এরপর দেওয়া আছে ক্রয় আছে 80,000। 15,000 আর 80,000 যোগ করলে কত হয়? 95,000। এবার আমরা কি করব? মাইনাস মাইনাস সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কয় টাকা আছে? 20,000। 20,000। তাহলে 20,000 টাকা মাইনাস করে দিলে দেওয়া হবে, সেটাই আমাদের কি? বুঝতে পারছি? এটা হচ্ছে সমন্বিত ক্রয়ের আনসার। এরপর দেখো, এটা আছে রেওয়া মিল। রেওয়া মিল আমরা করে ফেলি। উত্তোলন ডেবিট, কলকব্জা ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, বেতন বেতন ডেবিট, উপভাড়া। উপভাড়া মানে হচ্ছে আয়। আয় কোথায় বসবে? ক্রেডিট। আসবাবপত্র ডেবিট। আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ। কত হিসাব? ক্রেডিট। আচ্ছা, সমাপনী মনিহারি ডেবিট। আচ্ছা, মনিহারি ডেবিট, সমাপনী মজুত পণ্য আসবে না। বিজ্ঞাপন ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, মূলধন ক্রেডিট, প্রদত্ত নোট ক্রেডিট, আর 10% বিনিয়োগ ডেবিট। ঠিক আছে? সবাই মিলে ফাস্ট রিপ্লে করতে হবে, দ্রুত দেখতে হবে, দ্রুত আনসার করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি দ্রুত আনসার করার চেষ্টা করবা, তত বেশি তাড়াতাড়ি ক্যাচ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার গ নাম্বারে কি বলছে দেখো, মোট সম্পদের পরিমাণ নির্ণয়। পাইছো? আচ্ছা, এবার যেহেতু এখানে মোট সম্পদ চাইছে, আমাদের ইন্ডিভিজুয়াল কোনো সম্পদ আলাদা আলাদা করে করার দরকার নাই। আমরা একদম যতগুলো সম্পদ আছে সিরিয়ালে লিখে দেবো। সবার আগে দেখো কলকব্জা আছে, নাকি? স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অন্যান্য সম্পদ, বিনিয়োগ দেখার দরকার নাই, জাস্ট বসাই দিবা। কলকব্জা, প্রাপ্য হিসাব। মনিহারি আসবে না, মনিহারি তো ব্যয়। যদি সমাপনী মনিহারি থাকতো তাহলে বসাইতাম। ঠিক আছে? আচ্ছা, সমাপনী মজুত পণ্য, এটা একটা ডেবিট, এটা একটা সম্পদ। সরি, ডেবিট না, সম্পদ আসবে। আচ্ছা, আর কোনো সম্পদ আছে? আর 10% বিনিয়োগ। এই চারটা যোগ করে দিবা, মোট সম্পদ পেয়ে যাবা। বুঝছো? আসবাবপত্র, কলকব্জা, প্রাপ্য হিসাব, সমাপনী মজুত পণ্য, 10% বিনিয়োগ। বিনিয়োগও কিন্তু সম্পদ। মনে রাখবা, আমাদের বিনিয়োগ হচ্ছে চার ধরনের হয়, সরি, সম্পদ হচ্ছে 4 ধরনের হয়। একটা হচ্ছে চলতি সম্পদ, একটা হচ্ছে স্থায়ী সম্পদ, একটা হচ্ছে বিনিয়োগ, আর একটা হচ্ছে অন্যান্য সম্পদ, বা যেটাকে আমরা ভুয়া সম্পদ বলি। 4 ধরনের সম্পদ আছে। তার মানে বিনিয়োগও কিন্তু একটা সম্পদের মধ্যে পড়ে। কথা কি বুঝছি? যেটাকে নর্মালি আমরা বলতে পারি, না কিচ্ছু করতে হবে না, জাস্ট বসাই দিবা 20,000। ঠিক আছে? তো আচ্ছা, এরপরে
তাহলে শেষ না? আচ্ছা, তাহলে এই বোর্ডের আরেকটা অঙ্ক আছে, দেখো এটা আমি একদম সলভ করে দিই। 8 নম্বর যে অঙ্কটা আছে, ক নম্বরে বলছে যে সকল দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয়। পাইছি? এটা হচ্ছে যশোর বোর্ড 2021-এর 8 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, আহ যে সকল দফাগুলো অন্তর্ভুক্ত হবে না, আমরা জানি টোটাল 5 ধরনের লেনদেন বা 5 ধরনের খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিল অন্তর্ভুক্ত হয় না। প্রথমে কি বলছি? চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত বা 1 তারিখ, ঠিক আছে? চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত বা 1 তারিখ, সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, সম্ভাব্য সম্পদ বা দায়, এই 5টা পয়েন্ট রেওয়ামিল অন্তর্ভুক্ত হয় না। এখন সমাপনী মজুত পণ্য কিছু কিছু সময় অন্তর্ভুক্ত হয়, যখন আমাদের প্রশ্নে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে কি আছে, প্রারম্ভিক কোনগুলো অন্তর্ভুক্ত হবে না? হাতে নগদ 1 তারিখ 10,000, পাইছি? সমাপনী মজুত পণ্য 10,000। আচ্ছা, এরপর এদিকে আর কিছু নাই, লেদিতে আমাদের রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না, যোগ করে দিব 10 20,000 টাকা, এটাই আনসার। আচ্ছা, খ নাম্বার কি বলছে দেখো, রেওয়ামিল, তাহলে হাতে নগদ 31 তারিখ যেটা 20,000 টাকার একটা সম্পদ, ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য, ডেবিট। পুস্তক ঋণ। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে শোনো, দেনাদারের কয়েকটা নাম আছে, হ্যাঁ ভালো করে শোনো, দেনাদারের কয়েকটা নাম আছে: পুস্তক ঋণ, দেনাদার, উত্তমর্ণ, বিক্রয় খতিয়ানের জের, প্রাপ্য হিসাব, এই সবগুলো দেনাদারের নাম। তার মানে এই যে পুস্তক ঋণ, এটাও কিন্তু একটা দেনাদারের নাম। কথা কি বুঝতে পারছি? ডেবিট। আচ্ছা, সেম ভাবে পাওনাদারেরও কয়েকটা নাম আছে, কি কি? ক্রয় খতিয়ানের জের, পাওনাদার, প্রদেয় হিসাব, অধমর্ণ, ঠিক আছে? এগুলো হচ্ছে কার নাম? পাওনাদারের নাম। আচ্ছা, এরপর দেখো, তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট 25,000 টাকা, বকেয়া ভাড়া 6,000 টাকা, ক্রেডিট। সাধারণ সঞ্চিতি মনে রাখবা, রেওয়া মিলে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হয়, ঠিক আছে? সকল প্রকার সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি বা প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি ডেবিট। মনে থাকবো? আচ্ছা, তাহলে এটাও ক্রেডিট হবে, মূলধন ক্রেডিট। সমাপনী মজুত পণ্য রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না। বিনিয়োগের প্রাপ্য সুদ, আমরা জানি প্রাপ্য মানে সম্পদ, শিখছি, তাহলে ডেবিট। আচ্ছা, এখানে দেখো লগ্নি, লগ্নির আবার ব্র্যাকেট দিয়ে লিখেছে দীর্ঘমেয়াদী। লগ্নি মানে হচ্ছে কি বলতো? লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ, হ্যাঁ, লগ্নি মানে বিনিয়োগ। আচ্ছা, এরপরে কি আছে? অগ্রিম প্রদত্ত বীমা খরচ। আচ্ছা, বীমা খরচ, খরচ যদি আমরা অগ্রিম প্রদান করি সেটা কি হয়ে যায় বলতো? চলতি সম্পদ। অগ্রিম প্রদত্ত বীমা খরচ মানে কি? বীমা আমি অগ্রিম প্রদান করছি, তাহলে আমার চলতি সম্পদ, অগ্রিম বীমা যেটাকে বলে। হ্যাঁ, এটা একটু ঘুরায় পেঁচায় লিখছে এই। আচ্ছা, ব্যাংক জমা চলতি সম্পদ, 10% বন্ধক ঋণ চলতি দায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের পরিমাণ, সরি, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ চাইছে, এখানে পার্থক্য চাই নাই। তাহলে আগের সেম ছক লিখবো, তার বিবরণ টাকা টাকা দুটো টাকা ঘর দিব। প্রথমে কি লিখবো? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদে কি কি আসবে বলতো? হাতে নগদ 30 তারিখ যেটা আছে 20,000, প্রারম্ভিক মজুত পণ্য না, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। আচ্ছা, তাহলে পুস্তক ঋণ লিখবো 35,000, এরপরে সমাপনী মজুত পণ্য 10,000, বিনিয়োগের প্রাপ্য সুদ 5,000, অগ্রিম প্রদত্ত বীমা খরচ 6,000, ব্যাংক জমা 24,000, এই সবগুলাই চলতি সম্পদ হইতে যোগ করে ক্লোজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আবার নিচে লিখবো কি? চলতি দায়, একই ছকে করবো, নিচে লিখবো আবার চলতি দায়। দায় কি কি আছে দেখো তো? দায় আছে সবার আগে প্রদেয় হিসাব, বকেয়া ভাড়া, এই তো আর নাই, শেষ, ঠিক আছে? লিখে ক্লোজ। তাহলে কি বুঝতে পারছো?